আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম এগেইন আমাদের এপিসোড 3 তে। আমাদের 100 ডেজ জিকে চ্যালেঞ্জে আমরা আমাদের প্রতিদিন একটা করে এপিসোড দিচ্ছি এবং একটা করে এপিসোডের মাধ্যমে একটা করে টপিক শেষ হচ্ছে। এই ধারাবাহিকভাবে 100 দিনে তোমাদের সম্পূর্ণ জিকে প্রস্তুতিকে আমরা শেষ করছি। সো আজকের পর্বে আমাদের টপিক হচ্ছে ভূ প্রকৃতি, আমাদের পাহাড় পর্বত, উপত্যকা, জলপ্রপাত, ঝর্ণা, চর, বিল এবং হাওর পাহাড়। সো আমরা আজকে হচ্ছে আমাদের 19 তারিখ এবং এটার উপর এক্সাম হবে আগামী 20 তারিখ। সো 18 তারিখের যে ক্লাসটা ছিল সেই ক্লাসের উপর যে এক্সাম, এই এক্সামের লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। ওকে, সো আমরা হচ্ছে সামনের দিকে এগাতে পারি। আমাদের এখানে ফুল কোর্সের কথা লেখা আছে, জিকে ফুল কোর্স। তুমি জানো বাংলাদেশের সবচেয়ে বেশি ফিচার্স বিশিষ্ট যত কোর্স আছে সব কোর্সই হচ্ছে এডজিনের। জিকে জন্য যত ফিচার্স লাগে আমাদের চেয়ে বেশি ফিচার্স অন্য কোনো প্ল্যাটফর্মে নাই। মেডিকেল ফুল কোর্সের জন্য সেম কথা, আমাদের যত ফিচার্স আছে এত ফিচার্স অন্য কোনো প্ল্যাটফর্মে তোমাকে দিতে পারবে না। ওকে, সো জিকে ফুল কোর্সে আমরা কি দিচ্ছি? ইংলিশ ফুল মাস্টার তোমাকে লাইভে সলভ করাই দিব, মেমোরাইজিং এর জন্য ক্লাস দিচ্ছি, মেমোরাইজিং এর জন্য ডেইলি এক্সাম দিচ্ছি, ইংলিশ কুইক রিক্যাপ গ্রামার দিচ্ছি এবং ইংলিশের ক্ষেত্রে ফুল মাস্টারের উপর আমাদের মাস্টার পুল সলভ দিচ্ছি। পাশাপাশি জিকের ক্ষেত্রে তোমাকে আমরা জিকে ফুল 100 ডেজ জিকে সলভ তো তোমাকে জন্য ফ্রিতে দিচ্ছি। পাশাপাশি জিকে কোর্সের মধ্যে আমরা তোমাদেরকে জিকে বইটা দাগাই দিচ্ছি এবং জিকের ক্ষেত্রে আমরা তোমাদের লাস্টে রিসেন্ট জিকে বুক দেব। সো তোমার জিকে ইংলিশের প্রস্তুতির জন্য যা কিছু লাগে, অথচ যে বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে বিগত বছরের যত মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ভার্সিটি এবং জব এর প্রশ্ন আছে সবগুলো আমরা একদম ডিটেইলসে তোমাদেরকে আমাদের এই পুল সলভের মাধ্যমে তোমরা ব্যাখ্যা সহ সলভ করতে পারবা। সো আশা করছি তোমরা আমাদের জিকে ফুল কোর্স এবং মেডিকেল ফুল কোর্সও যুক্ত হতে পারবা। আমরা আগাতে পারি সামনে। এখন আসো আমাদের উপত্যকা বলতে কি বোঝায়। উপত্যকা বলতে বোঝায় দুইটা পাহাড়ের মধ্যবর্তী যে স্থান সেটাকে বলি আমরা উপত্যকা। সো এটা ধরো একটা পাহাড়, এটা হচ্ছে একটা পাহাড়, দুইটা পাহাড়ের মাঝখানে যে স্থানটুকু আছে এটাকে বলে থাকি আমরা উপত্যকা। তো এটার ইংলিশ টার্ম হচ্ছে ভ্যালি। ওকে, সো কি ভ্যালি? যেমন হচ্ছে সাঙ্গু ভ্যালি আছে, হালদা ভ্যালি আছে, ভেঙ্গি ভ্যালি, বালিশিরা ভ্যালি, সাজেক ভ্যালি, মাইনুমুখী ভ্যালি, নাপিতখালী ভ্যালি, অনেক ভ্যালি আছে। এখন তোমার জন্য পরীক্ষার জন্য কিন্তু এখানে সবগুলো ইম্পর্টেন্ট না, যে কয়েকটা ইম্পর্টেন্ট সেই কয়েকটা আমি মার্ক করে দিব এবং পাশাপাশি তুমি যদি বাকিগুলো পড়তে পারো খুবই ভালো, কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি এখানে মার্ক করে দিচ্ছি। এখানে অনেক বেশি যে তোমাকে বোঝানোর কিছু আছে তা না, মুখস্থ করতে হবে আলটিমেটলি, বাট কোনটা লাগবে আর কোনটা লাগবে না এটা জেনে রাখাটা গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমাদের এখানে হালদা ভ্যালিটা খুবই গুরুত্বপূর্ণ, হালদা ভ্যালিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ডান। এরপর দেখি আমরা বালিশিরা ভ্যালি, এটাও তুমি পড়তে পারো মোটামুটি ধরো 1 স্টার। সাঙ্গু ভ্যালি লাগবে, সাঙ্গু ভ্যালি হচ্ছে চট্টগ্রাম, সো এটাও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাজেক ভ্যালি হচ্ছে রাঙামাটি, সবাই তো জানো আশা করি। সাজেক কোথায় পড়ছে? রাঙামাটিতে তো পড়ছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি নর্মাল কমন সেন্স, দেশের কোথায় কি আছে না আছে এরকম নর্মাল কমন সেন্স যদি থাকে এগুলো এমনিতেই পারা যায়। যেমন সাজেক হচ্ছে রাঙামাটিতে, তুমি জানো। তারপর হালদা, এটা হচ্ছে খাগড়াছড়িতে আছে হালদা ভ্যালিটা। সাঙ্গু ভ্যালির নাম হয়তো শোনার কথা, সো সাঙ্গু ভ্যালি হচ্ছে চট্টগ্রামে। এই তিনটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, নেক্সটে হচ্ছে আমরা আগাতে পারি। এরপর যাবো আমরা পাহাড় পর্বতের মধ্যে। সো পাহাড় এবং পর্বতের মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, যেমন হিমালয় পাহাড় বলি না, হিমালয় পর্বত বলি। অর্থাৎ পর্বতের উচ্চতা হয়ে থাকে অনেক বেশি, পাহাড়ের উচ্চতা অত বেশি হয় না, নর্মাল উচ্চতাই হয়। ওকে, আচ্ছা, সো এখানে পাহাড় এবং পর্বত। প্রথমে আমরা পাহাড় সম্পর্কে পড়ি। প্রথমে আছে গারো পাহাড়, খুবই গুরুত্বপূর্ণ। গারো পাহাড় ভুল করলে পরীক্ষায় বিশাল লস খাই যাবা। সো গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাহাড়। তাহলে পর্বত জিজ্ঞেস করলে কিন্তু এটা হবে না, পর্বতের প্রশ্ন আমরা সামনে পড়বো, কিন্তু যখন তোমাকে জিজ্ঞেস করবে সবচেয়ে বড় পাহাড় কোনটা, তখন ডেফিনেটলি আনসার হবে গারো পাহাড়। তো গারো পাহাড়ের মধ্যে কারা থাকবে ভাই? গারোরা থাকবে, as simple as that. সো এই গারো পাহাড়টা কোথায় অবস্থিত? বৃহত্তর ময়মনসিংহ। এন্ড যদি তোমার এক কথায় বলি তাহলে সেটা হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর অত বেশি পড়া নাই, ময়মনসিংহ, নেত্রকোনা এই জেলাগুলো নিয়ে হচ্ছে এই গারো পাহাড়টা অবস্থিত। ফাইন। তারপর হচ্ছে চিম্বুক পাহাড়। আচ্ছা, চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবানে অবস্থিত এবং এটাকে কালা পাহাড় বলা হয়। তো কালা পাহাড়, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অতটা আসে না, তেমন দেখি নাই, কিন্তু কালা পাহাড় এবং পাহাড়ের রানী, মোস্ট ইম্পর্টেন্টলি কালা পাহাড় বলা হয় কোনটাকে? আনসার হচ্ছে চিম্বুক পাহাড়। কোথায় অবস্থিত? বান্দরবান। ফাইন। নেক্সটে লালমাই পাহাড় কুমিল্লা, সবাই জানে। সো লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লায় অবস্থিত। জয়ন্তিকা, সিলেটের একটা ট্রেন আছে বুঝছো, আমার বাড়িতে যাওয়ার সময় একটা ট্রেন পড়ে, সেই ট্রেনের নাম হচ্ছে জয়ন্তিকা। সো এই জয়ন্তিকা থেকে মনে রাখবা সিলেট, তাহলে সিলেটের মধ্যে অবস্থিত জয়ন্তিকা। ফাইন। কালা পাহাড় হচ্ছে মৌলভীবাজার অবস্থিত। সো দেখো কালা পাহাড় কিন্তু দুইটা, একটা হচ্ছে চিম্বুক পাহাড় আর একটা হচ্ছে মৌলভীবাজারের পাহাড়। সো পরীক্ষায় দুইটাই আসতে পারে কিন্তু,
চিম্বুক পাহাড়ের নামটাও আসতে পারে, এই মৌলভীবাজারের পাহাড়টার নামও আসতে পারে। যদি অপশনে যেটা থাকবে, বান্দরবনেরটা থাকলে বান্দরবন, মৌলভীবাজার থাকলে মৌলভীবাজার, দুইটা একসাথে থাকার কোনো চান্স নাই। নেক্সট, আলুটিলা পাহাড়, কয়টা স্টার দাও এটার মধ্যে? বিসিএস এ অলরেডি আসছে এটা। সো এই যে আমাদের আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। নেক্সট, কুলাউড়া পাহাড়। সো কুলাউড়া হচ্ছে মৌলভীবাজার, ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। আমার মনে পড়ে, মানে কুলাউড়া নাম শুনলে আমার একটা ট্রেন ভ্রমণের কথা মনে পড়ে, যেহেতু আমার হবিগঞ্জ হচ্ছে আমার জেলা এবং তার পাশের জেলা হচ্ছে মৌলভীবাজার। সো আমি হচ্ছে সিলেট যাইতেছিলাম একবার, তারপর হচ্ছে ট্রেনে টিকিট নিয়ে কিন্তু বেশ ভালো কাহিনী হয়। সো আমি হচ্ছে যে টিকিটে যাচ্ছিলাম, সেই টিকিটের একই রকম ব্ল্যাকে আরেকজন লোক কাটছে, এবং ব্ল্যাক বলতে হচ্ছে দালালের কাছ থেকে কিনছে আর কি, এবং ওই দালালও কিন্তু তারে ওই সেম টিকিটই দিয়েছে। তো আমার যে টিকিট, ওই সেম টিকিটটা আরেকজন বেচছে, মানে বিক্রি করছে ওনার কাছে। এখন আসার পরে দেখা যায় ট্রেনের মধ্যে দুজন ব্যক্তির, মানে আমারও ওনারও দুজনের সেম টিকিট হয়ে গেছে। সো এরপরে একটু গেঞ্জাম হয়েছিল। এখন ওই থেকে মনে পড়ে আর কি, কুলাউড়াতে এটা দেখা হয়েছিল, ওই লোকের সাথে মিট হয়েছিল। তো কুলাউড়াতে যাওয়ার পরে এরপরে হচ্ছে খানিকটা রাস্তা আমি হেঁটে দাঁড়ায় গেছি, খানিকটা রাস্তা উনি দাঁড়ায় গেছে। সো কুলাউড়া হচ্ছে মৌলভীবাজার, ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় ওখানে। আচ্ছা ঠিক আছে, ইউরেনিয়াম। তারপরে পাহাড় পর্বতের মধ্যে আর কি আছে? চন্দ্রনাথ, সীতাকুণ্ড, চট্টগ্রাম, এবং গরম পানির ঝর্ণা পাওয়া যায় এখানে। তো গরম পানির ঝর্ণা যদি পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? এই চন্দ্রনাথের মধ্যে। তাহলে প্রশ্ন আসবে, শীতল পানির ঝর্ণা কোথায় পাওয়া যায়? এটার আনসার হচ্ছে হিমছড়ি। হিমছড়ি কোথায় অবস্থিত? কক্সবাজার। যারা কক্সবাজার গেছো, কক্সবাজার বেশ কয়েকটা সি বিচ আছে, লাবণী একটা, সো তার মধ্যে ইনানি সি বিচ একটা। তো যারা মোটামুটি শৌখিন তারা ইনানি সি বিচে যায়, শৌখিন বলবো না, নর্মালি সবাই যায়। যারা ধরো একদিনের জন্য গেছে তারা হয়তো যায় না আর কি। ওকে, নেক্সটে হচ্ছে আমরা বাটালি আসবে না। তারপরে হচ্ছে পাথারিয়া, এটাও আসার সম্ভাবনা নাই বললেই চলে। আচ্ছা বিজয় তো আসবে, বিজয় কিউক্রাডং, এটা হচ্ছে আমাদের পর্বত। সো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডন বিজয়। আর তারপরে সেকেন্ডে কে আছে? সেকেন্ডে হচ্ছে বান্দরবান, এর মধ্যে অবস্থিত কিউক্রাডং। সো কিউক্রাডং এবং তাজিংডন বিজয়, এই দুইটার নাম ভুলে গেলে পরীক্ষার লাইফ শেষ। সো এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে, সব ভুলে গেলেও যা ভোলা যাবে না। এটা হচ্ছে তাজিংডন বিজয়, আর এদিকে আছে কিউক্রাডং। সো পাহাড় পর্বত থেকে এই দুইটা তো মনে রাখা মাস্ট। এখন আর দুইটা জিনিস, একটা হচ্ছে গরম পানির ঝর্ণা, আর একটা হলো শীতল পানির ঝর্ণা। শীতল পানির ঝর্ণা হিমছড়িতে, আর গরম পানির ঝর্ণা চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে। এখান থেকে তুমি চাইলে দোমলং এর নামটা পড়তে পারো, যে দোমলংটা কোথায় অবস্থিত। আনসার হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত। ফাইন, নেক্সটে যাব হচ্ছে আমরা জলপ্রপাতের মধ্যে। জলপ্রপাত কি আছে? মাধবকুণ্ড জলপ্রপাত, যেটা বাংলাদেশের সর্ববৃহত্তম জলপ্রপাত। মাধবকুণ্ড কিন্তু মৌলভীবাজার জেলায় অবস্থিত, এবং বড় লেখার মধ্যে মৌলভীবাজার বড় লেখা, এটা হচ্ছে আমার আব্বুর খালার বাড়ি। সো সেখানে হচ্ছে এটা অবস্থিত, আমি অনেক গেছি বড় লেখাতে। কেউ যদি বড় লেখার থাকো তাইলে কমেন্ট করতে পারো। নেক্সট হচ্ছে হামহাম জলপ্রপাত, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত, কমলগঞ্জ, মৌলভীবাজার। ওকে, সো কমলগঞ্জ মৌলভীবাজার যেটা আছে, এটা মোটামুটি একটু ধরো আউট পড়ে আর কি, মানে মেইন রোডের মধ্যে পড়ে না, মেইন যে ঢাকা সিলেট হাইওয়ে। নাফাখুম জলপ্রপাত, নাফাখুম জলপ্রপাত হচ্ছে বাংলা নায়াগ্রা বলা হয়, আর এটা অবস্থিত হচ্ছে থানচি, বান্দরবানে। বাকিটা লাগবে না। সো বলতে পারো ভাই ট্রিক্স দেন, বাট ট্রিক্স দিলে আসলে দিন শেষে মনে থাকে না। আছেই মাত্র ভাই তিনটা, এই তিনটার মধ্যে আমার মনে রাখার জিনিস কি? একটা হচ্ছে মাধবকুণ্ড, এটা আমার বাড়ির পাশে অবস্থিত। আর একটা হামহাম, এটাও বাড়ির পাশেই। একটা হচ্ছে বড় লেখাতে, আর একটা কমলগঞ্জের মধ্যে। দুইটাই কিন্তু মৌলভীবাজার। তাহলে একটা সর্ববৃহৎ, একটা দ্বিতীয় বৃহত্তম। আর এদিকে আছে নাফাখুম, না থেকে নাফাখুম, না থেকে নায়াগ্রা। তাহলে নাফাখুম হচ্ছে নায়াগ্রাতে অবস্থিত। কি বলতেছি, নাফাখুমটা হচ্ছে নায়াগ্রা বলা হয়। এদিকে আছে থানচি, বান্দরবান। নেক্সট, তারপরে লেক বা হ্রদ। লেক বা হ্রদের মধ্যে ফার্স্ট অফ অল এখানে আছে কাপ্তাই লেক। সো কাপ্তাই লেক হচ্ছে বৃহত্তম কৃত্রিম লেক, একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র এখানে অবস্থিত। এখান থেকে এতটুকু জানতে পারলি এনাফ। এবং আমরা সবাই জানি এই কাপ্তাই লেকটা কোথায় অবস্থিত, ডেফিনেটলি রাঙামাটিতে অবস্থিত। নেক্সট, প্রান্তিক লেক। প্রান্তিক লেকটা বান্দরবান অবস্থিত। এই জায়গার নাম মনে না রাখতে পারলে অসুবিধা নাই, কিন্তু বান্দরবানে যে অবস্থিত এটা তোমার মাস্ট মনে রাখতেই হবে, এটা ভুলে গেলে হবে না। তাহলে বান্দরবানে অবস্থিত হচ্ছে প্রান্তিক লেক, রাঙামাটিতে অবস্থিত হচ্ছে কাপ্তাই লেক। এই দুটো জিনিস ক্লিয়ার রাখবা। ফয়েজ লেক, চিটাগাং তো ফয়েজ লেক আছে, তোমরা আশা করি জানো। চিটাগাং এই ফয়েজ লেকটা হয়তো অনেকে গেছো, জানি না গেছো কিনা। ফয়েজ লেক হচ্ছে পাহাড়তলি, চট্টগ্রাম। আচ্ছা, সুন্দর আছে। তারপরে বগা লেক, এটা হয়তো আসবে না। ব থেকে বগা লেক, ব থেকে বান্দরবান।
এখান থেকে এটা লাগবে না, ক্রিসেন্ট লেক তো লাগবেই। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত। সো ডেফিনেটলি ক্রিসেন্ট লেকের নাম তোমরা পর্ব 2 অর্থাৎ এপিসোড 2তেও কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি অলরেডি। নেক্সট তোমরা কমেন্ট করবা যে তোমরা অ্যাকচুয়ালি জাতীয় সংসদ ভবন তো পড়ছো, লাস্ট ক্লাস থেকে প্রশ্ন ধরি যে আমাদের এই ক্রিসেন্ট না জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? ওকে, নেক্সট ঝর্ণা। ঝর্ণার মধ্যে আছে হিমছড়ি এবং সীতাকুণ্ড। সো হিমছড়িতে পড়ছি আমরা যে এটা হচ্ছে শীতল পানি ঝর্ণা। নেক্সট এখানে হচ্ছে আমাদের কোথায় আছে কি ছিল? চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়টা কোথায় অবস্থিত? সীতাকুণ্ডের মধ্যে, এবং এটা হচ্ছে গরম পানির ঝর্ণা পাওয়া যায়। শুভলং, শুভলংটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত। বাকিগুলো টুকটাক না পড়লেও সমস্যা নাই। নাফাকুমের নামটা আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে এখান থেকে পড়বা হচ্ছে তুমি তিনটা, কারণ তিনটাই কিন্তু আগে ইতিমধ্যে পড়া হয়ে গেছে। সো এটা জাস্ট আমরা রিপিট পড়তেছি, রিপিট। নেক্সট বাংলাদেশের চর। বাংলাদেশের চরের মধ্যে দেখো এখানে অনেকগুলো চরের নাম আছে। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সুন্দরবন। এর মধ্যে থাকে দুবলার চর। এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম চর। এটা কিন্তু পরীক্ষায় আসে। এটাকে বলা হয় জাফর পয়েন্ট। জাফর পয়েন্ট না আসলেও পাটনির চর এবং দুবলার চর, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট সুন্দরবনের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, সুন্দরবন তো আর জেলা না, তুমি জানোই। এরপর আসো রাজশাহী। রাজশাহীতে অবস্থিত হচ্ছে নির্মল চর। ফেনীতে অবস্থিত মোহরীর চর। আর ফ্যাশন চর তো তুমি জানোই, চর ফ্যাশন। তারপর হচ্ছে এখান থেকে তুমি আরো অনেকগুলো নাম পড়বা, যদিও বাকিগুলো ইম্পর্টেন্ট না, এখানে হাইলাইট করাই আছে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। ভাসান চর অবস্থিত নোয়াখালীতে, আর মোহরীর চর অবস্থিত ফেনীতে। তাহলে এই জিনিসগুলো তোমার মাস্ট জানতেই হবে, যেটা তোমাকে অলরেডি হাইলাইট করে দিলাম এবং দাগাই দিলাম, এবং এটা তোমার মুখস্থ করতেই হবে। তাহলে ফেনীতে অবস্থিত মোহরীর চর। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে নোয়াখালীতে অবস্থিত ভাসান চর। ভাসানী থেকে তুমি মনে রাখতে পারো, ভাসানী, ভাসানী থেকে ভাসানচর, আর লাস্টে নি থেকে হচ্ছে নোয়াখালী। ওকে, ডান। এরপরে রাজশাহীতে অবস্থিত নির্মল চর। রাজশাহীতে নির্মল চর। এদিকে আছে সুন্দরবন। সুন্দরবনের মানে কাইন্ড অফ মিলতেছে, দেখো এই যে ব র, মানে কাইন্ড অফ এরকম কাছাকাছি মিলে যায়। আর এদিকে আছে পাটনির চর। তাহলে সুন্দরবনের আছে দুবলার চর, আর দিকে আছে পাটনির চর। ফাইন। এরপর আসো হাওর। হাওর থেকে তুমি পড়তেছো হাকালুকি হাওর আর টাঙ্গুয়ার হাওর। এই দুইটা জিনিস সুন্দর, ঠিক আছে? হাকালুকি হাওর এবং টাঙ্গুয়ার হাওর মধ্যে আমি টাঙ্গুয়ার হাওরে গেছি সুনামগঞ্জ জেলায়। তো মোটামুটি দেখা যায় যে মেডিকেলে মাঝে মাঝে যখন অকেশন পাওয়া যায়, ব্রেক পাওয়া যায়, তখন কিন্তু এগুলোতে যাওয়া হয়, বিভিন্ন হাওর টাওয়ারে যাওয়া হয়। সো সবাই বন্ধু বান্ধবরা ভাড়া করে যায়, যদি আমি যাই না, তোমাদের ক্লাস নেই এই বন্ধের মধ্যে বৈশা। তো টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত, অ্যান্ড এটা হচ্ছে রামসার সাইট হিসেবে স্বীকৃত হয় কত সালে? 2000 সালে। বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে এই হাকালুকির হাওরটা। স্থান হিসেবে আসবে সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওরটা। আর যদি জিজ্ঞেস করে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা, সেক্ষেত্রে আনসার হবে হাকালুকি হাওর, ঠিক আছে? তাহলে এখান থেকে দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা, ফাইন পারলা। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এই টাঙ্গুয়ার হাওরটা কোথায় অবস্থিত, কবে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায়। তারপরে যাবো বাওয়ারের মধ্যে। তো বাওয়ার এখান থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তুমি পড়তে পারো দেশের বৃহত্তম বাওয়ার কোনটা, স্থান মান এগুলো লাগবে না। এরপরে যাব বিলের মধ্যে। সো বিল থেকে কি পড়বা? ফার্স্ট অফ অল তুমি হচ্ছে পশ্চিমা বাহিনীর বিল বলা হয় বা নদী বলা হয় কোনটাকে? বিল ডাকাতিয়া। কোথায় অবস্থিত? খুলনা ডুমুরিয়াতে। এটা তোমার লাগবেই। তারপরে এখানে আছে চলন বিল। এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল, এটা মাস্ট। সব ভুলে গেলেও যা ভোলা যাবে না, তার মধ্যে একটা জিনিস হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল কোনটা? আনসার হবে চলন বিল। এই চলন বিলটা কোথায় অবস্থিত? উত্তরবঙ্গতে অবস্থিত, ঠিক আছে? ও পাবনা, বগুড়া ওই এলাকাতে অবস্থিত। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, তিনটা জেলার নামই মনে রাখো, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর। ওকে, আমার মনে আছে আমি যখন নাটোর থেকে পাবনার দিকে যাচ্ছিলাম তখন হচ্ছে চলন বিল পাইছিলাম। সো এই দেখে মনে পড়ে। আচ্ছা, নেক্সট হলো এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল, অলরেডি বলছি। তারপরে ভবদহ বিল। ভবদহ বিল যশোরে অবস্থিত, এটা অলরেডি বিসিএস একবার আসছে, এখান থেকে এতটুকু পড়লেই হবে। আড়িয়াল বিল। আড়িয়াল বিল হচ্ছে মধ্যাঞ্চল, এগুলো লাগবে না, মুন্সিগঞ্জ। আড়িয়াল বিল হচ্ছে মুন্সিগঞ্জে অবস্থিত, ঠিক আছে? এটা মাস্ট। বাইক্কা বিল লাগবে না। তো এখান থেকে যদি পড়ার মতো জিনিস থাকে তাহলে প্রথম কথা চলন বিল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিল, কোন কোন জেলায় অবস্থিত, ফাইন। তারপরে আড়িয়াল বিল কোন জেলায় অবস্থিত? মুন্সিগঞ্জ। তারপরে ভবদহ বিল, এটা কোন জেলায় অবস্থিত? যশোর। তারপরে বিল ডাকাতিয়া বলা হয় পশ্চিমা বাহিনীর নদীকে। নেক্সটে যাব তাপমাত্রা। দেখো নর্মালি কি হচ্ছে, আমরা জানি উত্তরবঙ্গে অনেক বেশি গরম পড়ে, আর আমাদের পূর্ববঙ্গ যেটা আছে সেখানে গরম পড়ে না বললে চলে, মানে অনেক বেশি শীত পড়ে। তো সিলেটের মধ্যে শীত পড়ে, এবং উত্তরবঙ্গতে রাজশাহী যেহেতু
রাজশাহী এলাকায় অনেক বেশি গরম পড়ে। তাহলে উষ্ণতম জেলা কোনটা হবে? উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী, আর শীতলতম জেলা হচ্ছে সিলেট। গেল। কোন মাসে সবচেয়ে বেশি গরম লাগে ভাই? সবচেয়ে বেশি গরম লাগে হচ্ছে জানুয়ারি মাসে, পৌষ মাস থাকে তাই। তাহলে জানুয়ারি মাসে হচ্ছে সবচেয়ে বেশি শীত, কি বললাম, গরম বলছি না শীত বলছি? শীত করে কোন সময়? এটা হচ্ছে জানুয়ারি মাসে। সো জানুয়ারি মাস হচ্ছে পৌষ মাস, আর পৌষ মাসের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। নেক্সট হচ্ছে এই যে এপ্রিল, এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরম লাগে, তাই না? সবচেয়ে বেশি গরম তো এপ্রিলে লাগে। আচ্ছা, সো আমরা হচ্ছে পেয়ে গেলাম উষ্ণতম এবং শীতলতম। আর শ্রীমঙ্গল মৌলভীবাজার, শ্রীমঙ্গল মৌলভীবাজার এটা হচ্ছে স্থান হিসাবে, লালপুর নাটোর এটা হচ্ছে উষ্ণতম হিসেবে। এখন দেখো, আমরা যদি বলি, মনে রাখবা এটা এত বেশি গরম যে গরমের কারণে এটা পুরে লাল হয়ে গেছে। তাহলে নাটোরের ওই জায়গায় পুরে লাল হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে উষ্ণতম, উষ্ণতম স্থান। আর শীতলতমের মধ্যে কি পড়বা? শীতলতমের মধ্যে আছে এখানে, এটা হচ্ছে লালাখাল। আচ্ছা, লালাখালটা আসলে গরমের জন্য না, এখানে বেসিক্যালি বৃষ্টি হয়। সো বৃষ্টি নিয়ে তো আমরা অলরেডি পড়বো, সামনে পড়বো, এখানেই আছে। নেক্সট হচ্ছে বৃষ্টিপাত, সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালাখালের মধ্যে, আর সর্বনিম্ন হয়ে থাকে লালপুরের মধ্যে, এটা আমরা ইতিমধ্যে পড়ে ফেললাম। এরপরে যাব বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তো এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে তাজিংডন বিজয়, ইতিমধ্যে পড়ছি। দ্বিতীয়র মধ্যে আছে কেওক্রাডং, এটাও ইতিমধ্যে পড়ে ফেলছি। দুইটাই বান্দরবানে অবস্থিত। মনে রাখবা বান্দরবানে পাহাড় থাকে, বান্দর থাকে, আলটিমেটলি মানুষ থাকে না। এই জন্য বান্দরবান জেলায় সবচেয়ে কম জনসংখ্যা থাকে আমাদের দেশে। 1231 মিটার হচ্ছে এই তাজিংডন বিজয়, 1230 মিটার হচ্ছে কেওক্রাডং। ওকে, তাহলে একটা হচ্ছে 1230 আর একটা 1231, একের জন্য ব্যবধান হয়ে এ হচ্ছে ফার্স্ট হয়ে গেল। ডান। এখন আসো বাংলাদেশের ভূমিরূপ, 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, একটা প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, এবং আরেকটা হলো সাম্প্রতিক কালের এই প্লাবন সমভূমি। তো টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে আমরা ভাগ করতে পারি দুইটা ভাগে। একটা হচ্ছে আমাদের চিটাগাং অঞ্চলের যে পাহাড়সমূহ আছে সেটা, আরেকটা পার্বত্য চট্টগ্রাম বোঝাচ্ছি আর কি, আর আরেকটা হচ্ছে সিলেট অঞ্চলে যেসব পাহাড় আছে সেটাকে বোঝাচ্ছি। আর এদিকে আসো প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, এটা বলতে বোঝায় কুমিল্লা, লালমাই, তারপর ধরো গাজীপুর, এই অঞ্চলে অর্থাৎ বরেন্দ্র সমভূমি নিয়ে যতটুকু অঞ্চল গঠিত, এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। আর সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি হচ্ছে সব, বাংলাদেশে 80 থেকে 90% জায়গায় হচ্ছে এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সো এই হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের এই কথাটা, মানে আমাদের আশেপাশে ধরো তোমার বাসার পাশে যে ভূমি, সেটা কি হবে? সেটা ডেফিনেটলি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আর প্লাইস্টোসিন কালের এই সোপানসমূহ তো আমরা বুঝতেই পারছি, এটা হচ্ছে আমাদের ওই যে দিনাজপুর, তারপরে বেশ কিছুটা এলাকা আছে, রাজশাহী, কুমিল্লা, ময়নামতি, এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে আমাদের এই প্লাইস্টোসিন কালের সোপানসমূহ গঠিত। সো আমাদের আজকের টপিকটা এতটুকু পর্যন্তই ছিল, এবং আজকের টপিকটা আশা করি মোটামুটি বেশিরভাগ জিনিসই মুখস্থ ছিল। সো মুখস্থগুলো একটু করবা, অ্যান্ড হয়তো কিছু কিছু জায়গা তোমার কাছে একটু বোরিং লাগতে পারে, কারণ এখানে আসলে বেশ কিছু জিনিস মনে রাখতেই হবে তোমাকে দিন শেষে। সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি তোমাদের পরবর্তী পর্বে তোমরা অধীর আগ্রহে বসে থাকবা এবং সবগুলো এক্সাম তোমরা সঠিক টাইমে পার্টিসিপেট করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।